নমস্কার। আমরা নেতাজি নগর সরস্বতী নাট্যশালা আজ পরিবেশন করতে চলেছি মলয় ঘোষের নাটক পঞ্চম বেদ। আপনারা দেখতে পাচ্ছেন ভারত রং মহোৎসব এবছরে 25 বছরে পূর্ণ হয়েছে। সারা দেশব্যাপী, সারা ভারতব্যাপী নাটকের আসর বসেছে। অনেক অনেক ধন্যবাদ জানাই আমরা ন্যাশনাল স্কুল অফ ড্রামাকে এবং মিনিস্ট্রি অফ কালচারকে। তাদের অনুরোধে, তাদের আদেশে সাড়া দিয়ে আজ আমরা এসেছি আমাদের নাটক পরিবেশন করতে পঞ্চম বেদ। নমস্কার। আমাদের পূর্ব পর্ব শেষ। এবার আমরা যা শিখেছি তাহা অনুশীলন করিব। এটা আমাদের কাছে একটা নতুন পরীক্ষা। এই পরীক্ষায় কোনো কিছু ভুল করা উচিত হবে না। প্রণাম মুনিবর। সদা দয়ালু হও, সর্বদা স্নেহ পরায়ণ হও। উপবিষ্ট বৎস। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হে ঋষিগণ, কি প্রয়োজনে আমার নিকট আগমন? গুরুদেব, আপনি নাট্যশাস্ত্র পঞ্চম বেদ রচনা করার পর আমাদের মনে অনেক প্রশ্নের উদয় হয়েছে। আমরা সেই সব প্রশ্নের উত্তর আপনার কাছে আশা রাখছি। আমাদের যদি সাহায্য করেন সেই সব প্রশ্নের উত্তর দিয়ে। অবশ্যই, অবশ্যই সাহায্য করব। নির্দ্বিধায়, তোমাদের মনের মধ্যে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব না রেখে তোমরা তোমাদের প্রশ্নগুলো উন্মোচিত করো। হে গুরুদেব, নাট্যশাস্ত্র কবে আর কি, নাট্যশাস্ত্র কেন আর কি তৈরি হলো গুরুদেব? কেন এবং এর উদ্দেশ্যই বা কি? এর উদ্দেশ্যই বা কি? হ্যাঁ গুরুদেব। বাহ, এ তো উত্তম প্রশ্ন। এ প্রশ্ন শুধু নাটকের নয়, এ প্রশ্ন আমাদের মনুষ্য জাতির প্রশ্ন, এ প্রশ্ন আমাদের প্রশ্ন। হ্যাঁ, ত্রেতা যুগের পর মানুষের মনের মধ্যে লোভ আর লালসা প্রকট হয়ে ওঠে। পাপ সংঘাতে পথে মানুষ ক্রমশ ধাবিত হতে থাকে। ঠিক সেই সময় দেবরাজ ইন্দ্র ভগবান ব্রহ্মার শরণাপন্ন হলেন।
ভগবান ব্রহ্মাকে গিয়ে বললেন, হে প্রভু, এমন একটি মাধ্যম সৃষ্টি করুন যেখানে দৃশ্যমান্যতা এবং শ্রবণ শক্তিকে সঙ্গে নিয়ে মানুষের ধর্ম এবং মোক্ষ লাভের পথে এগিয়ে যেতে পারে। তখন ব্রহ্মা সৃষ্টি করলেন নাট্যবেদ, যাকে সাধারণভাবে আমরা বলি নাট্যশাস্ত্র। সাধু 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 সাধু। মুনিবর, আমরা তো জানি বেদেই সব জ্ঞানের ভান্ডার আছে, আর জগতের যত রহস্য এই বেদেই তো লুকিয়ে আছে। ঠিক ঠিক। সুতরাং এই বেদই তো আমাদের যথেষ্ট। তাহলে এই পঞ্চম বেদ কেন সৃষ্টি করা হলো? কেন পঞ্চম বেদ? ঠিক ঠিক। তোমাদের কৌতূহল নিবারণের জন্য আমি নিশ্চয়ই বলবো কেন পঞ্চম বেদ সৃষ্টি করা হলো। শোনো ঋষিগণ, পঞ্চম বেদ সৃষ্টি করা হলো সেই কারণেই যার সাহায্যে সাধারণ মানুষকে সবকিছু সহজ সরল ভাবে বুঝিয়ে দেওয়া যায়। এই যেমন ধরো, আমাদের এই সমাজে এমন কিছু জটিল সমস্যা তৈরি হয় যে জটিল সমস্যাগুলো আমাদের অগোচরে থেকে যায়, যেগুলো সাধারণ মানুষ তার সম্বন্ধে কিছুই জানে না। সেই জটিল সমস্যাগুলোকে খুব সহজ সরল ভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই নাট্যবেদ। বাহ, ঠিক আছে, দাঁড়াও, আরো আছে। এই নাটকের সাহায্যে আমরা শাস্ত্র, আমাদের ধর্মকে এগিয়ে নিয়ে যেতে পারি। হ্যাঁ, আর সেই উদ্দেশ্য অর্জনের জন্য ভগবান ব্রহ্মা 4টি বেদের সমস্ত উপাদানকে একত্রিত করে সৃষ্টি করলেন নাট্যশাস্ত্র। সাধু সাধু সাধু। আচ্ছা, এই 4টি বেদের সমন্বয়ে নাট্যবেদ কিভাবে তৈরি হলো? একটু বিস্তারিতভাবে যদি আমাদের বলেন। বলুন বলুন। উত্তম প্রশ্ন। তোমরা তোমরা শুনতে পাচ্ছ? তোমরা শুনতে পাচ্ছ এই বেদের সঙ্গীত? আচ্ছা, তোমরা কি জানো ওই সঙ্গীত কোথা থেকে এসেছে? কোথা থেকে বললেন? ওই সঙ্গীত এসেছে সামবেদ থেকে। সামবেদ থেকে? হ্যাঁ, আমরা নাটকে যে সঙ্গীত ব্যবহার করি তার উপাদান পেয়েছি আমরা ওই সামবেদ থেকে। আমরা নাটকের মধ্যে যে পাঠ করি সেই পাঠ এসছে ঋগ্বেদ থেকে। ঋগ্বেদ থেকে ঋগ্বেদ থেকে। আর আমরা যে নাটকে অভিনয় করি সেই অভিনয় এসছে যজুর্বেদ থেকে। হ্যাঁ, আর নাটকের মধ্যে যে বিভিন্ন রস থাকে, হাস্যরস, বীর রস, বিভৎস রস, হ্যাঁ, এইসব রস এসেছে অথর্ববেদ থেকে। তাই ভগবান ব্রহ্মা সমস্ত বেদের সমস্ত উপাদান নিয়ে তিনি তৈরি করলেন নাট্যশাস্ত্র। গুরুদেব, বলো। একটি প্রশ্ন ছিল। নিশ্চয়, নির্দ্বিধায় প্রশ্ন করো তুমি। কেবল নাটক কি দেবতাদের জন্যই তৈরি হয়? খুব ভালো প্রশ্ন। তা হবে কেন? তা হবে কেন বৎস? রাক্ষসেরাও তাদের সন্দেহের বশবর্তী হয়ে ভগবান ব্রহ্মার কাছে এই একই প্রশ্ন করেছিলেন। রাক্ষসেরাও এই একই প্রশ্ন করেছিলেন। দানব, মানব, দৈত্য, রাক্ষস সবাই কিন্তু নাটক করতে পারে। প্রত্যেকটা জাতির আচার আচরণ আমরা নাটকের মধ্যে থেকেই কিন্তু খুঁজে পাই। শুধু তাই নয়, পৃথিবীর 3টে লোক, স্বর্গ, মর্ত্য, পাতাল, এই 3টে লোকের বর্ণনা কিন্তু আমরা নাটক থেকে পেয়ে যাই। অনেক নাটকে স্বর্গ, মর্ত্য, পাতালের কথা আমরা উল্লেখ পেয়েছি। বলো। শুধু তাই নয়, মানুষের যে দুঃখে জর্জরিত, মানুষ যে শোকে জর্জরিত,
তারা সামান্য একটু স্বস্তি পায়, তারা বিশ্রাম নেয় কিন্তু এই নাটকের মধ্যেই। সমস্ত কিছু অনুভূতি, সমস্ত কিছু শাস্ত্র, সমস্ত কিছু নাট্য, কলা, শিক্ষা সবকিছুই কিন্তু ওই নাটকের মধ্যেই নিহিত আছে। সাধু সাধু সাধু। আশ্চর্য, এইসব পুরো সৃষ্টি লৌকিক অলৌকিক ধর্ম শিল্প সবই নাট্যকলার মধ্যে গুরুদেব। ঠিক কথাই বলেছ, নাটকই তো শিল্প আর কলার উৎস। হ্যাঁ, এটা আমরা ধরেই নিতে পারি। নাটকের মধ্যেই আছে সমস্ত কলার সঙ্গম। সত্যি 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 কত অদ্ভুত এই শিল্প। ঠিক যেন বেঁচে থাকার জন্য আমাদের নেওয়া শ্বাস প্রশ্বাসের মতো। একদম সব সেরা সেরা শিল্প, সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প আমাদের নাট্য শিল্প। কিন্তু গুরুদেব, সমাজে কেন এই শিল্পকে প্রয়োজনীয়তা স্তরে রাখা হয় না? না 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 গুরুদেব, অপরাধ নেবেন না। আমি দেখেছি এখনো পর্যন্ত অনেকে এই শিল্পটিকে অপ্রয়োজনীয় কিংবা অপ্রত্যাশিত হিসেবে দেখে। কেন গুরুদেব, কেন? ঠিক বলেছে। ঠিক, ওর কথাটা ঠিক, কিন্তু সব সময় মনে রাখবে, আমরা হলাম শিল্পী, আমরা নীতি নির্ধারক নই। শিল্পীর প্রধান ধর্মই হলো শিল্প গড়ে তোলা। নাটক নিয়ে কাটাছেঁড়া হবে, নাটক নিয়ে পরীক্ষা নিরীক্ষা হবে, কিন্তু নীতি নিয়ে নয়। না, হ্যাঁ, নাটক কিন্তু শুধু শিল্প নয়, নাটক হলো আমাদের এই সমাজের দর্পণ। এখানে সত্য এবং সমতার পথে নাটকই মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে। ধর্ম, বর্ণ, ভৌগোলিক সীমারেখা অনায়াসে অতিক্রম করতে পারে। এই সমাজের বৈষম্য দূর করতে পারে এই নাটক। তাই তো অনুভূতির সঙ্গে আমরা এই সুন্দর বিশ্বকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে একটা সুন্দর স্বর্গের বিশ্ব তৈরি করতে পারি। যথার্থ গুরুদেব। সত্যি তো, শিল্প ছাড়া যে জগৎ, সে কি পশুর জগতের চেয়ে কিছু কম? একদম ঠিক, ঠিক, ঠিকই কথা বলেছো তুমি। তোমরা তো তাহলে সবকিছুই বুঝতে পেরেছো, তোমাদের কাছে সবকিছু সরল হয়ে গেছে। ঠিক কথাই বলেছি আমি। হ্যাঁ, শিল্প হলো সমাজের অংশ, শিল্প হলো সমাজের অংশ। তাই শিল্প শিল্পীদের সম্মান জানানোর জন্য ভগবান ব্রহ্মা সৃষ্টি করলেন পঞ্চম বেদ। আমরা বুঝতে পেরেছি, পঞ্চম বেদ সকল বেদের জ্ঞান নিয়েই তৈরি। সকল বেদের জ্ঞান নিয়েই তৈরি। ঠিক, তাহলে তোমরা সব বুঝেছো। হ্যাঁ গুরুদেব। তাহলে বৎস চলো, আমার পুত্র সম অভিনেতাগণ তোমাদের স্বাগত জানানোর জন্য অপেক্ষায় আছে। আমরা গিয়ে তাদের অভিনয় অবলোকন করি, উপভোগ করি।